নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো আশাপূর্ণা দেবীর লেখা প্রথম প্রতিশ্রুতির শেষ পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। অনেকগুলো মেয়ের গলায় উল্লাসিত হাসি একত্র হয়ে উছলে উঠল গ্রীষ্মের দুপুরে দাবানলকে পরাস্ত করে। কনেকে পাঁজা কোলা করে ধরে তুলে বরের কোলে বসিয়ে দিতে গিয়েছিল ওরা। সেই ধাক্কায় বর ধরাশায়ী হয়েছে এবং বিদ্রোহিণী কনে ওদের হাত ছাড়িয়ে ঠিকরে উঠে পালাতে গিয়ে গাঁট ছড়ার টানে হুমড়ি খেয়ে পড়েছে। তাই এই হাসি, উল্লসিত লহরিত। দুটো পতনই তো বাসরের বিছানার ওপর, লাগেনি তো দুজনের একজনেরও, তবে আর হাসতে বাধা কি? এমন একটা বিয়ে টিয়ে ছাড়া তো গলা খুলে হাসবার ছাড়পত্র মেলে না। আজকের গলায় গলা মেলানো তরুণ সঠিক ধরাও পড়ে না গলাটা বউয়ের না মেয়ের। অতএব এই তো সুযোগ। যারা শুধু শাসনের ভয়ে লজ্জাশীলার ভূমিকা অভিনয় করে চলে, তারা এমন সুযোগটা ভালো মতোই নেয়। আজও নিচ্ছিল, ছুটিয়ে নিচ্ছিল। সুবিধে যখন পেয়েছে। বরকর্তার হুকুম মানতে হলে হয়তো না সারাদিন ধরেই এমন আমোদ আহ্লাদ। সে কোন সকালে বরকনেকে বিদে নিতে হতো, বারবেলা পড়বার আগেই নিয়ে যেতে চেয়েছিলেন তিনি। কেবলমাত্র কন্যাকর্তার কাতর আবেদন আর করুণ মিনতিতেই বারবেলা বাদে যাত্রা করতে রাজি হয়েছেন। কন্যাকর্তা করজোরে জানিয়েছেন, বাসি বিয়ে টিয়ে নানা ঝঞ্ঝাট পেরে উঠবে না মেয়েরা। অতএব অনুগ্রহ করে এ বেলাটা কন্যাকর্তাকে কুটুম্ব সেবার পুণ্য অর্জন করবার সুযোগ দিতে সসৈন্যে রয়ে গেলেন বরকর্তা। খানিকটা দূরে ঘোষেদের বৈঠকখানায় বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। কনের বাড়ির মেয়েদের কলহোল্লাস সেখানে পৌঁছবার ভয় নেই। সারা বেলাটা বাসি বাসরে বসে আমোদ আহ্লাদ করছে মেয়েরা। বারবেলা কাটলে তখন বাসি বিয়ে। ততক্ষণে হয়তো আসল মানুষটা এসে যাবে। বরকনে বিদে দেরি হলেও ভাবনা কিছু নেই। বরের বাড়ি কলকাতায় হলেও আপাতত বিয়েটা হচ্ছে এপাড়া ওপাড়ায়। এ বিয়ের প্রধান ঘটকি কিনির বাড়ি থেকে। সুবিধে চটপট নাস্তি। এই হুল্লোর কারণীরা বেশিরভাগই পাড়ার বৌঝি, তবে নিতান্ত তরুণী নয়, কিছুটা মাঝ বয়সী। যদিও জ্যৈষ্ঠের দুপুর, তবুও বিয়ে বাড়ি বলে কথা। চেলি বালুচরি পার্শ্বে জামদানি যার যা আছে পড়ে এসেছে এবং গলদঘর্ম হচ্ছে। যদিও একখানা করে ফুল কোচকানো সুতির শাড়ি এনেছে হাতে করে, খেতে বসবার সময় পড়তে। তা খাওয়ার এখন বিলম্ব আছে। বরযাত্রীদের ভোগ রাগ মিটলে তবে তো। কিন্তু নিরঙ্কুশ সুখ কোথায়? ওদের হিহি ধ্বনিতে বিরক্ত চিত্ত ক্ষান্ত ঠাকুরন রঙ্গমঞ্চে এসে আবির্ভূতা হন এবং বলাই বাহুল্য মুহূর্তে সেই মঞ্চে শ্মশানের নীরবতা নামে। ক্ষান্ত ঠাকুরন সেই নীরবতার প্রতি একবার তীব্র দৃষ্টি বুলিয়ে নিয়ে বলে ওঠেন, হাসির ঘন্টা বাজতেছে, হাটতলা অব্দি পৌঁছচ্ছে। এই রয়ে আমোদ করলে ভালো হয় না? নীরবতা আরো গভীর হয়। ক্ষান্ত ঠাকুরনে এবার দৃষ্টি পড়ে মূল নায়ক নায়িকার উপর। একজন ধরা পড়া চোরের মতো হেঁটমুন্ড অবনত নেত্রে, আর একজন রুদ্রমনা। কুণ্ডলি পাকানো চেলি মোড়া শাড়িটা তার কান্নার উচ্ছ্বাসে কেঁপে কেঁপে উঠছে। দৃশ্যটা অবলোকন করে ক্ষান্ত ঠাকুরন সম্মিত মুখে বলেন, ছুরি যে কেঁদে কেঁদে আধখানা হয়ে গেল কাল থেকে। তোরা একটু বুঝ দিচ্ছিস না? আপনারাই হাসি মস্করায় মত্ত। এবার নীরব মঞ্চের শব্দ ওঠে। একটি ঝিউড়ি মেয়ে বলে ওঠে, এ কান্না কি আর বুঝ দিলে থামে পিসি? তাই আবার ওর। পিসি ঝংকার দিয়ে ওঠেন, নাও রঙ্গ।
তোরা যে আবার মনসার ধুনোর ধোঁয়া দিতে বসলি। কেঁদে কেঁদে মুখ চোখের চেহারা যে খোলতাই হচ্ছে একেবারে। শ্বশুর বাড়িতে আর বউ দেখে কেউ বলবে না সুন্দর মেয়ে। নে এবার ওঠা, মুখে চোখে জল দেওয়া। এবার তো বারবেলা কেটে এলো, বাসি বের তোড়জোড় কর। মেয়ের জন্ম শ্বশুর বাড়ির জন্যে। মেয়েটা ফিক করে হেসে ফেলে বলে, তুমি আর বলো না পানো পিসি, শ্বশুর বাড়ির যে কি বস্তু তা তো আর জানলে না কখনো। আমি, আমার সঙ্গে তুলনা, মরণ দশা দেখো ছুরির। আমার মতন অবস্থা যেন অতি বড় শত্রুরও না হয়। নে আদিক্ষেতা রাখ, জোগাড়ে মন দে। আর একবার কড়ি খেলানো হবে না পিসি? হবে, হবেই তো। বারবেলা গেলে দেখ, ততক্ষণে যদি কলকাতার মানুষরা এসে পড়ে। ফুটুকারি এক বে, সবই বিচ্ছিরি। তোল তোল ছুরিকে, চেলি গরমে ভিড়মি না খায়। ক্ষান্ত ঠাকুরন প্রস্থান করে। মেয়েরা কনেকে টেনে সোজা করে বসাবার চেষ্টা করে, কিন্তু সফল কাম হয় না। কেঁদে প্রাণ বিসর্জন দেবে এই যেন তার প্রাণ। বাস্তবে কি তাকে সুন্দর মেয়ে বলে চেনা সম্ভব হচ্ছে না। কিন্তু তাতে কি, এটা তো স্বাভাবিক ঘটনা। বিয়ের কোণে কাঁদবে না? আমোদকারীরা এতে বিচলিত হবে কেন? তারা আর একবার সেই ব্যর্থ চেষ্টায় পুনরাভিনয় করতে বসে। জনা চারেক মিলে তুললে আর ওই ছোট মেয়েটাকে কায়দা করতে পারবে না? ছুড়ুক না সে হাত পা, করুক না দাপাদাপি, ওরা কেন স্ফূর্তি ছাড়বে? ক্ষান্ত ঠাকুরনের নিষেধের সম্মানার্থে হাসিটা শুধু একবার ঈষৎ চাপা। ওদিক থেকে তোড়জোড়ে সুর উঠেছে, দই দই কোথায়? যাত্রার দই দেখছি না তো। কি অব্যবস্থা বাবা, কি অব্যবস্থা! ঘট আছে তো পান নেই, পান আছে তো দই নেই। ওগো অচেঠি! প্রশ্নকারিণী তুনভর্তি প্রশ্নবান নিয়ে নিক্ষেপ করতে করতে এগিয়ে যান। আসল মানুষেরও তো দর্শন নেই। কনকাঞ্জলিটা দেবে কে? হ্যাগা, বাসি বিয়ের বরণে তোমাদের পানের বরণ আগে না জলের বরণ আগে? ও মা, নতুন গামছা দিয়ে তোমরা সোহাগ আঁচল নুটো? কি অনাসৃষ্টি বাবা, আমাদের তো হলুদ ছোপানো সুতোর গামছা দিয়ে। কে কাকে বলে এখান থেকেই বোঝা যায়, কারণ সবই পাড়ার লোক দিয়ে কাজ। প্রশ্নকারিণী যে ক্ষান্ত ঠাকুরনের ভাইঝি অন্য, বুঝতে বাকি থাকে না কারণ। অন্যর গলায় বুঝিয়ে ছাড়ে। ঝিউরি মেয়ে গলা তুলবে বই কি, যত ইচ্ছে তুলবে। অন্যর প্রশ্নের উত্তর আসে কোনো নারী কণ্ঠের ভারী স্বরের মাধ্যমে। আমাদের ওই গামছার খুঁটেই সোহাগ আঁচল, যে বংশের যে ধারা। জলের বরণ আগে না পানের বরণ আগে? তোর পিসিকে জিজ্ঞাসা কর, সেই ঠিক বিধান দেবে। সঙ্গে সঙ্গে ক্ষান্ত ঠাকুরনের বেজার কণ্ঠ বেজে ওঠে, হ্যাঁ, চিরকাল ওই বিধান দিয়েই এলো ক্ষান্ত বামনি। হাত দিয়ে তো আর স্পর্শ করবার আইন নেই। আমার কেবল গলাবাজির চাকরি। শাখা হলি এও সোহাগীরা হাত নেড়ে ছুঁয়ো, চল দেখি। ওদিকে খাটো গলায় কে একজন বলে ওঠে, দেখো দেখো, এ ওদের শাখা সিঁদুরের দৃষ্টি দেওয়া দেখো। দুগ্গা দুগ্গা, দৃষ্টিতে নয়, বিষের দৃষ্টি, শনির নজর। নিজে আজন্ম বগ্ন বেরি নাড়লেন কিনা, তাই খাওয়া পড়া দেখে হিংসের চোখ জ্বলে মরে। ঝট করে উঠে যায় একজন, বোধ করি ক্ষান্তর শুয়োশে, অথবা শুয়োগিরি করাই তার পেশা। টাটকা টাটকা লাগিয়ে দিয়ে যদি একটা ধুমধুমার কাণ্ড ঘটানো যায়, সেটাই লাভ। কাজকর্মের বাড়িতে এমনটা হয়েই থাকে। বহুবিধ কথার চাষ চলে, এবং সেই চাষের ফসল রাম রাবণের পালা ডেকে আনে। সেই পালা শুধু পক্ষ নেওয়ার অপরাধেও অনেক মান অভিমানের গান হয়, অনেক সখী বিচ্ছেদ ঘটে যায়। তবে এই সমস্তই মেয়ে মহলের ব্যাপার। পুরুষদের কানে এসব পৌঁছয় না। পৌঁছলেও তারা কান দেন না। তাদের কর্মক্ষেত্র অন্যত্র, তাদের কর্মক্ষেত্র ব্যাপক। কোনো একটা ঘোঁট তুলে বিয়েটা পণ্ড করা যায় কিনা, সেই চিন্তায় মাথা খাটে তাদের, বিশেষ করে মেয়ের বিয়ের। তা বলে সকলের কি আর, কি করে কুটুমের কাছে কন্যাকর্তার মুখটা থাকবে, কি করে বরযাত্রীদের সঙ্গে সম্প্রীতি সম্বন্ধ থাকবে,
এর জন্যেও অনেকেই তৎপর হন, পরের কাজে প্রাণপাত করতে এগিয়ে আসে এমন লোকও আছে বই কি জগতে। নইলে আর জগৎটা এখনো টিকে আছে কিসের জোরে? হয়তো সংখ্যায় এরাই বেশি, কিন্তু জলের থেকে আগুনের, সুধার থেকে বিষের এবং হিতের চেয়ে অহিতের দাপটটা বেশি বলে এদের সংখ্যাই কম মনে হয়। প্রতিভার প্রাবল্য না থাকলে তো আর পাদপ্রদীপের সামনে আসা যায় না। সে যাক, হিতৈষীর সংখ্যা যত বেশি থাকুক, কার্যকালে কন্যাকর্তার মাথা ঘোরেই। এবারের কন্যাকর্তার মাথাও ঘুরছে, বন বন করে ঘুরছে। কিন্তু সেই মাথা ঘোরা কি কেবলমাত্র কুটুম্বের সম্মান রক্ষার চিন্তা? না, তার মাথা ঘোরার কারণ অন্য। তাছাড়া ভয়ের তো খানিকটা কেটেই গেছে। বরযাত্রীদের মান সম্মান রক্ষা করে বিয়ে তো মিটেই গেছে। আজ বাসি বিয়ে। এই তো মেয়েরা কনেকে আঁচল ঢেকে ঘিয়ে খিড়কি পুকুরে স্নান করিয়ে নিয়ে এলো। এখন শুধু বরপক্ষকে নমো নমো করে কনে বিদায় করে পারলেই আপাতত ভয় যায়। অবশ্য তেমন শত্রুজন থাকলে বরপক্ষের কান ভারী করে শেষ রক্ষে করতে দেয় না। বরকর্তার চোখ গরম করে শুধু বর নিয়ে চলে যাবার হুমকি দেখায়। হয় অনেক কিছু, কিন্তু এক্ষেত্রে সেসব কিছুরই আশঙ্কা নেই। এখানে শত্রুজনের আশঙ্কা নেই। তবু কন্যাকর্তা সকাল থেকে হন্যে হয়ে ঘর বার করছে। ঘর থেকে দাওয়া, দাওয়া থেকে উঠোন, উঠোন থেকে বাড়ির বাইরে, ক্রমশ এগোতে এগোতে বকুলতলার মোড়। জ্যৈষ্ঠের দুপুর রোদ যেন গিলে খেতে আসছে। ওই বকুলতলাটুকুই যা ছায়াময়। তবু আগুনের হালকা ছিটানো বাতাস তো বইছেই, তাকে তো আর রোধ করা যায় না। তবু নেশাগ্রস্তের মতো দাঁড়িয়েই আছে মানুষটা, নড়ছে না। কেবল মাঝে মাঝে গলা বাড়িয়ে ডিঙ্গি মেরে দূরে কি যেন দেখার চেষ্টা করছে। সন্দেহ নেই কোনো কিছুর প্রতীক্ষা করছে, কিন্তু কিসের? আহ্লাদজনক কিছু বলে তো মনে হচ্ছে না। ক্রমশই একটা আতঙ্কিত উদ্বেগের ছাপ ফুটে উঠছে ওর মুখে। এখন কোনো কোবরের যদি ওর নারী দেখতো তো নারীর চাঞ্চল্যে উদ্বিগ্ন হতো। কাঠগড়ায় এসে দাঁড়ানো পূর্ব মুহূর্তে কি আসামির নারীতে এই চাঞ্চল্য জাগে? কিন্তু প্রতীক্ষার তো শেষ হচ্ছে না। ওই দূরবর্তী পথের শেষে কি আছে, কি আসবে? একটা লাল ডুরে পড়া ছোট্ট মেয়ে ছুটে এসে ডাক দিল, অ বামুন কাকা, বামুন ঠাকুমা ডাকছে তোমায়। বামুন কাকা বিরক্ত স্বরে বলে, কেন? জানি না, বলছে যে লগ্ন উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এরপর কালবেলা নাকি পড়ে যাবে। যাক, বলে কনের বাবা চোখটাকে তীক্ষ্ণ করে আরো একবার দূর প্রান্তের ওপারে দৃষ্টিটাকে পাঠাবার চেষ্টা করে। এই জ্বলন্ত মাঠের দাবাদাহের ওপারে কি এক মুঠো ধোঁয়াটে ছায়ার আভাস পাওয়া যাচ্ছে, নাকি দৃষ্টিভ্রম? ভ্রম নিরসন পর্যন্ত অপেক্ষা করা যায় না। মেয়েরা আরো একবার বলে ওঠে, এসো তাড়াতাড়ি, ভট্টাচ মশাই নাকি রাগারাগি করছে। ডেকে দিয়ে মেয়েটা আবার ছুটে ভিতরে চলে যায়। আর কেন কে জানে, সেই দিকে তাকিয়েই কনের বাবার বুকের মধ্যে লঙ্কা বাটার জ্বালার মতো হুহু করে জ্বলে ওঠে। কেন? প্রায় ওর কাছাকাছি বয়সী নিজের সদ্য উৎসর্গীকৃত বালিকা কন্যার মুখটা স্মরণ করে। আর 2 দণ্ড পরেই মেয়েটা বিদায় নিতে হবে, নির্বাসন দিতে হবে একটা অপরিচিত অন্তপুরের অন্তরালে। স্তব্ধ হয়ে যাবে তার উচ্ছল কলকালিকলি। হয়তো বাপের কাছেও অপরিচয়ের অবগুণ্ঠন টানবে। এতে যে বিচলিত হবার কিছু নেই, এটাই যে চিরচরিত নীতি। ওর মাও তাই করেছে, দিদিমা ঠাকুমাও করেছে। এই যুক্তির জ্বালা কমাতে পারলো না, বুকের মধ্যেটা মোচড় দিয়ে উঠতে লাগলো। আবার হয়তো শুধুই কন্যা বিরহে ব্যাকুল পিত্তের হৃদয়ের জ্বালাটা সব নয়, ভয়ানক একটা অপরাধ বোধ বুকের ভিতরটা খাবল মারছে বুঝি। অপরাধ না করেও তার বোধ কেন? ন্যায্য কাজ করেও আতঙ্ক কেন? লোকটা যাচ্ছে তাই রকমের ভীতু, তাতে আর সন্দেহ নেই। ভিতর থেকে আবার ছুটে আসে মেয়েটা। ভীত তস্ত গলায় বলে, অ বামুন কাকা,
তোমার মা যে রসাতল করছে গো, বলছে মহারানী না আসা অবধি কি রাজকার্য বন্ধ থাকবে। না, এরপর আর দাঁড়িয়ে থাকা চলে না, দ্রুত পায়ে ছুটতে হয় বামুন কাকাকে। অথচ আর একটু দাঁড়ালেই হয়তো প্রতীক্ষারত মূর্তিটা দেখা পেত, কারণ রুক্ষ তপ্ত জ্বলন্ত প্রান্তরের ওপার থেকে ধোঁয়া ধোঁয়া ছায়াটা ক্রমেই এগিয়ে আসছে, একটা অবয়ব নিচ্ছে। ওই জ্বলন্ত অনলের প্রকোপে গরুগুলো গড় গড়িয়ে এগিয়ে আসতে পারছে না। গাড়োয়ান যতই কটূক্তি বাক্যের সঙ্গে সঙ্গে তাদের ল্যাজ মোড়া দিক, তারা যেন পিছিয়েই পড়ছে। শুধু ছইয়ের ভিতর থেকে গলা বাড়িয়ে বারবার উদ্বিগ্ন গলায় বলছে, অ ছেলে, তোমার বলদরা যে পিছনে বাড়ছে গো, আমাদের যে বড্ড তারা। গাড়োয়ান ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি করব বলেন ঠাকুরেন, দেখছেন তো চেষ্টা তো করছি সাধ্য মতো, বেটারা দৌড়চ্ছে কই। সূর্যি ঠাকুর একেবারে আগুন হানছে কিনা। ক্ষুব্ধ বাক্য উচ্চারণের সঙ্গে সঙ্গেই গাড়োয়ান প্রবল একটা বাড়ি হানে। বলদ দুটো হড়বড়িয়ে এগিয়ে যায় খানিকটা। সাধন সরল এই অতর্কিত আক্রমণে টাল রাখতে না পেরে কাঠ হয়ে যায়। আর সত্য ছইয়ের বাসটা শক্ত করে চেপে ধরে শান্ত গলায় বলে, থাক ঠাকুরজি, আর তারা দিয়ে কাজ নেই, শেষকালে কি গো হতে হবে। শুধু দুগ্গা দুগ্গা করে ওঠে। গাড়ি এবার একটু দ্রুত বেগে নেয়, পরিচিত পথের স্পর্শ পাওয়া যায়, কিন্তু আজও এমন ঘুঘু ডাকে কেন। সত্যর সঙ্গে হঠাৎ এমন শত্রুতা সাধবার হেতু কি ওদের? আচ্ছা, ঘুঘুর ডাক না মানুষের কান্না? অনেকগুলো নারী কণ্ঠের হুহু ধ্বনি না? এই কান্নার উৎস কোন দিকে? গাড়ি যত বাড়ির নিকটবর্তী হচ্ছে শব্দটা ততই স্পষ্ট হয়ে উঠছে যে না, সত্য আর কিছু শুনবে না, ভাববে না,